জল সুন্দরীর কথা, আপনার আর আমার মনের কথা। নমস্কার, আমি যেখানে দাঁড়িয়ে আছি জেলা শাসকের অফিসের ঠিক সামনে, জলপাইগুড়ি জেলা শাসকের ঠিক অফিসের সামনে। এখানে আসার কারণটা হচ্ছে জলসুন্দরী কথায় আপনাদেরকে বিভিন্ন রকম তো দেখাই, এটা আজকে একটা ইতিহাস টেনে নিয়ে আসবে। ইতিহাসটা কিরকম, আমাদের এই জেলা শাসকের করণে যেই জেলা শাসক ছিলেন আমাদের ডক্টর সুব্রত গুপ্ত, তিনি জেলার মানুষের সাথে ভীষণভাবে মিশে যেতেন, জেলার মানুষের মনের কথা বুঝতে পারতেন। জেলা শাসক আলিপুরদুয়ার থেকে ফিরছিলেন, তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এবং সেই গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়ার পর তিনি হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে শিলিগুড়ি কোনো একটি নার্সিংহোমে ভর্তি হন আপনার শারীরিক অবস্থা দেখার জন্য। তো ওনার ওখানে গিয়ে যখন আমি বললাম আপনি কি জলপাইগুড়ির ব্যাপারে কিছু কথা বলবেন, আমি অবাক হয়ে গেলাম। উনি ওই বিছানা থেকে, মানে যেই হাসপাতালের বেড, ওই মানে আহত অবস্থায় শুয়ে আছেন, সেখান থেকে আমাদের জলপাইগুড়ির জন্য কি কি ভাবনা ভেবেছিলেন সেটা একবার দেখে নিই। চলুন সেই সময়ে ডক্টর সুব্রত গুপ্তের কিছু কথা। কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ এই দাবি জলপাইগুড়ি শহরের এবং জলপাইগুড়ি জেলার মানুষের বহুদিন থেকে করে আসছিল। আপনারা অনেকেই জানেন যে 1990 সাল থেকে এই বছরের গোড়া অবধি 2003 সালের জানুয়ারি মাস অবধি একটা অনিশ্চয়তা ছিল পরিকাঠামোর ব্যাপারে, যে সার্কিট বেঞ্চ হলে কোথায় হবে, স্থায়ীভাবে হলে সেটা কোথায় হবে, অস্থায়ীভাবে যদি হয় তাহলে আপাতত কোন জায়গা থেকে সেই কাজ শুরু করবে। তো এই জন্য রাজ্য সরকার এবং মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্টের তারা ঠিক করে এই চলতি বছরের জানুয়ারি মাসে 3 সদস্যের বেঞ্চ জলপাইগুড়ি শহরে আসেন এবং তারা আমাদের কাছে জানতে চান যে পরিকাঠামোগত কী কী সুবিধে জলপাইগুড়িতে পাওয়া যাবে, এবং তারা সমস্ত জায়গা দেখেন যেখানে যেখানে স্থায়ীভাবে এবং যেখানে যেখানে অস্থায়ীভাবে সার্কিট বেঞ্চ চালু করা সম্ভব, এবং দেখে তারা গিয়ে কলকাতা হাইকোর্টের ফুল বেঞ্চকে একটি রিপোর্ট দেন এবং সেই রিপোর্টে তারা খুব পজিটিভলি জলপাইগুড়ি শহরেই সার্কিট বেঞ্চ করার পক্ষে রায় দেন। এবং তারা এটাও বলেন যে পরিকাঠামোগতভাবে জলপাইগুড়ি শহর সম্পূর্ণরূপে রেডি, আপাতত স্থির হয়েছে জলপাইগুড়ি জেলা পরিষদের ডাকবাংলোতে অস্থায়ীভাবে সার্কিট বেঞ্চ চালু করা, এবং ভবিষ্যতে পার্মানেন্ট কোর্ট বিল্ডিং, সেটা আসাম মোড়ে ওয়েবেলের যে প্রায় 27 বিঘে জমি আছে সেইখানে খুব মডার্ন একটা কোর্ট বিল্ডিং হবে এবং সেখানে স্থায়ীভাবে সার্কিট বেঞ্চের পরিকাঠামো তৈরি হবে। আমরা এর মধ্যে যেটুকু কাজ করতে পেরেছি সেটা হলো জলপাইগুড়ি জেলা পরিষদের ডাকবাংলোর সম্পূর্ণ নকশা আমরা কলকাতা হাইকোর্ট এবং রাজ্য সরকারের কাছে, বিশেষ করে পূর্ত দপ্তরের কাছে আমরা দিয়েছি, কারণ ডাকবাংলোয় কিছু কিছু পরিবর্তন নিয়ে আসা প্রয়োজন। আসাম মোড়ে 27 বিঘে জমি কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের জন্য দিয়ে দিতে রাজি হয়েছেন। পরে আমাদের যেটা দেখতে হচ্ছে সেটা হচ্ছে যে বিচারপতিরা কোথায় থাকবেন, তার জন্য আমরা শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটিকে প্রায় 85 একর জমি অ্যাকোয়ার করে দিয়ে দিয়েছি, যার মধ্যে প্রায় 10 থেকে 15 একর জমি বিচারপতিদের থাকার জন্য, তাদের বাসস্থান তৈরি করার জন্য, বাংলো তৈরি করার জন্য। জলপাইগুড়ি শহরে আমরা জোর দিয়েছি দুটো সেক্টরে। একটা হচ্ছে পানীয় জলের ব্যবস্থা করা সারা শহরে, পাইপড ড্রিঙ্কিং ওয়াটার, এটা নিয়ে কাজ চলছে। এছাড়া আমরা জোর দিয়েছি শহরের জল নিকাশি ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর জন্য। এতে প্রথম পদক্ষেপ হিসেবে আমাদের যে গদাধর চ্যানেল আছে, গদাধর চ্যানেলের কিছু কাজ শুরু হয়েছে। আর তৃতীয় যে বিষয়ের ওপর আমরা খুব জোর দিয়েছি জলপাইগুড়ি শহরের জন্য, সেটা হচ্ছে যে শহরের ট্রাফিক ব্যবস্থাটাকে আরও একটু উন্নত করা। আপনারা জানেন যে জলপাইগুড়ি শহর খুব পুরনো শহর। এই শহরে রাস্তাঘাট নতুন করে তার পুনর্বিন্যাস করা
খুবই শক্ত, খুবই কঠিন একটা চ্যালেঞ্জ আমাদের কাছে। তবুও আমরা জলপাইগুড়ি শহরের মানুষের সহযোগিতায় গত 2 বছর ধরে বেশ কিছু জায়গায় রাস্তা সম্প্রসারণের কাজ, নতুন করে ড্রেনেজের কাজ, এই কাজগুলো সম্পূর্ণ করতে পেরেছি।